আজকের ক্লাসে আমরা আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের গঠন। এখন গণপরিষদের গঠন আলোচনা করতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। আমরা জানি 1858 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হওয়া শুরু হয়েছে এবং তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিং এটা বুঝেছিলেন যে ব্রিটিশদের যদি শাসন ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ভারতীয়দেরকে শাসন ব্যবস্থায় ইনক্লুড করতে হবে। এই জন্য তিনি শুরু করলেন ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট পাস করা। সেই সময় মোট 3টে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট পাস হয়েছিল: 1861, 1892 আর 1909। 1909 সাল পর্যন্ত কিছু কিছু করে করে ভারতীয়দেরকে শাসন ব্যবস্থায় ইনক্লুড করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয়দের কাছে এটা পরিষ্কার নয় যে তাদের স্বাধীনতার রোডম্যাপটা কি হবে। 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে গেছে, এখন 1909 সাল। এরপর 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন এবং গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে এসে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তারপর চম্পারণ সত্যাগ্রহ এবং পরপর আরো অনেক ঘটনা ঘটে এবং আমরা 1947 সালে স্বাধীনতা পাই। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো ভারতীয়রা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কোনো ভায়োলেন্ট প্রোটেস্ট করতে পারত না। তার কারণ ছিল ব্রিটিশরা কিন্তু ভারতীয়দেরকে মিলিটারিলি ডমিনেট করেনি। ব্রিটিশদের সাথে ভারতীয়দের সম্পর্কটা ছিল ইম্পেরিয়াল পাওয়ার আর কলোনি। ভারত ছিল ব্রিটেনের কলোনি এবং এই কলোনির সাথে ইম্পেরিয়াল পাওয়ারের সম্পর্কটা হয় লিগাল এবং পলিটিক্যাল। অন্যদিকে আমরা যেই ভারতবর্ষের কলোনি বলছি সেটাও কিন্তু সমগ্র ভারতবর্ষটা ব্রিটেনের কলোনি ছিল না। তখন ভারতবর্ষ আবার দুটো পার্টে বিভক্ত ছিল। একটা ছিল প্রভিন্স, যেটা ছিল ব্রিটেনের কলোনি, আর একটা ছিল প্রিন্সলি স্টেট। যে প্রিন্সলি স্টেটগুলোর সাথে ব্রিটিশদের বোঝাপড়াটা একটু অন্যরকম ছিল। তাদের মধ্যে ছিল ডক্ট্রিন অফ সুজারেন্টি এবং ডক্ট্রিন অফ সুজারেন্টি অনুসারে প্রিন্সলি স্টেটগুলো কিন্তু মোটামুটি ভাবে স্বাধীনতা ভোগ করতো আভ্যন্তরীণ ক্ষেত্রে। তাদের বিদেশ নীতি আর প্রতিরক্ষা এই দুটো ব্যাপার ব্রিটিশরা দেখতো। তো এই সময় গান্ধীজি ব্রিটিশদের কাছে দুটো জিনিসের দাবি জানান। উনি বলেন আমি একটা ফেডারেশন তৈরি করব, অর্থাৎ আমি একটা ইউনিয়ন তৈরি করব। এর দুটো পার্ট হবে, একটা হবে এই প্রভিন্স গুলো এবং একটা হবে এই প্রিন্সলি স্টেট গুলো। এর জন্য প্রভিন্স গুলোকে প্রভিন্সিয়াল অটোনমি দিতে হবে এবং প্রিন্সলি স্টেট গুলোকে তাদের সুইজারল্যান্ডই ছেড়ে বেরিয়ে আসতে হবে। তো ব্রিটিশরা বললো আচ্ছা ঠিক আছে, তোমার দাবি আমরা মেনে নিচ্ছি এবং এলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্য দিয়ে আমাদেরকে প্রভিন্সিয়াল অটোনমি দেয়া হলো না, যেটা দেয়া হলো সেটা হচ্ছে ডায়ার্চি। এবং গান্ধীজি খুব বিরক্ত হলেন, তিনি শুরু করলেন নন কোঅপারেশন মুভমেন্ট। যখন প্রচন্ড আকার ধারণ হলো তখন 10 বছরের টেনিওর শেষ হওয়ার আগেই 1927 সালে সাইমন কমিশন ভারতবর্ষে এলো। যদিও সাইমন কমিশন ভারতীয়দেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলেছিল, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করেনি। এরপর 1935 সালে ভারত শাসন আইনের মধ্য দিয়ে প্রভিন্স আর প্রিন্সলি স্টেটগুলোকে নিয়ে একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরির কথা বলা হয় এবং 3টে লিস্ট তৈরি করে দেওয়া, অর্থাৎ আমরা যে আমাদের বহু আকাঙ্ক্ষিত ডিভিশন অফ পাওয়ার সেটা আমরা 1935 সালে ভারত শাসন আইনের মধ্যে পেয়ে যাই। কিন্তু এর পরেও ভারতীয়দের পক্ষে ফেডারেশন তৈরি করা সম্ভব হলো না। তার কারণ প্রিন্সলি স্টেটগুলো তাদের সুইজারল্যান্ড ছেড়ে বেরিয়ে আসতে রাজি হলো না। অর্থাৎ একটা বদ্ধ পরিস্থিতি তৈরি হলো। আমরা ব্রিটিশদের কাছ থেকে এতদিন ধরে যা চাইছিলাম তা আমরা পেয়ে গেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা ফেডারেশন তৈরি করতে পারছি না। এইরকম সময় বিশ্ব রাজনীতিতে একটা পরিবর্তন হয়। আমরা জানি 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড কিছুটা ভয় পেয়ে যায়। তারা মনে করে যে ইউরোপের সাথে সাথে ভারতবর্ষ তাদের আধিপত্য হারিয়ে যায়। ইংল্যান্ড ভারতীয়দের কাছে ছুটে আসে একটা অফার নিয়ে, যেটাকে বলা হয় আগস্ট অফার 1940। এই অফারে বলা হয় যে তোমরা আমাদেরকে এই যুদ্ধে সাহায্য করে দাও, পরিবর্তে যুদ্ধ মিটে গেলে আমরা তোমাদেরকে তোমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেবো। ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেবো মানে আমরা তোমাদের গণপরিষদ গঠনের অধিকার দেবো। অর্থাৎ এই প্রথমবার অন প্রিন্সিপাল মেনে নেওয়া হলো ভারতীয়দের গণপরিষদ গঠনের কথা। এরপর এই আগস্ট অফারকে বাস্তবায়িত করার জন্য ক্রিপস মিশন ভারতবর্ষে আসে 1942 সালে। কিন্তু ক্রিপস মিশন একটা শর্ত নিয়ে আসে। ক্রিপস মিশন বলে যে আমরা তখনই তোমাদেরকে এই ডমিনিয়ন স্ট্যাটাস দিতে পারবো যখন মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেস দুজনাই এই প্রস্তাবে রাজি হবে। কিন্তু জিন্নাহ তখন তার পৃথক পাকিস্তানের দাবি নিয়ে বসে আছেন, ফলে ক্রিপস মিশন ব্যর্থ হলো এবং ক্রিপস মিশন ব্যর্থ হয়ে ফিরে যাওয়াটা গান্ধীজির কাছে প্রচন্ড বিরক্তির কারণ হলো। কারণ গান্ধীজি বললেন যে আমাদের মুসলিম লীগ বা জিন্নাহ রাজি হচ্ছেন কিনা সেটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে তোমাদের মাথা গলাবার দরকার নেই। তখন শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের তীব্রতা যখন প্রচন্ডভাবে বৃদ্ধি পেল তখন 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো।
এবং ক্যাবিনেট মিশনও কিন্তু পৃথক পাকিস্তানের দাবিকে মেনে নেয়নি। কিন্তু তা সত্ত্বেও সেই সময় কোনোভাবে জিন্নাকে রাজি করানো হয়, দিয়ে গণপরিষদের নির্বাচনটা করানো হয়। এই যে ক্রিপস মিশন ব্যর্থ হয়ে ফিরে গেল এবং ক্যাবিনেট মিশন 1946 সালে এলো, এর মাঝখানে আমরা এই ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও আরো বেশ কয়েকটা ঘটনাকে উল্লেখ করতে পারি। প্রথম যেটা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন জিতে গেল ঠিক কথা, কিন্তু ব্রিটেন প্রচন্ডভাবে বিপর্যস্ত হয়ে পড়লো, প্রায় মানে জিতে গিয়েও তাদের আর কিছু ক্ষমতা অবশিষ্ট নেই। দ্বিতীয়ত এই যে ভারত ছাড়ো আন্দোলন, ব্রিটেনের মূলত ভারতবর্ষ থেকে যে পরিমাণ অর্থটা পেত সেটা এই ভারত ছাড়ো আন্দোলনের ফলে বিশাল পরিমাণে আঘাতপ্রাপ্ত হলো বা সেটা কমে গেল। আমরা তৃতীয়ত আটলান্টিক চার্টার 1941 এর কথা উল্লেখ করতে পারি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা আর ব্রিটেনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে প্রধান শর্তই ছিল যে যুদ্ধ মিটে যাওয়ার পর যে সমস্ত কলোনিগুলো আছে সেই কলোনিগুলোকে সেলফ ডিটারমিনেশনের অধিকার দিতে হবে, রাইট টু সেলফ ডিটারমিনেশন দিতে হবে। সেই শর্তেই আমেরিকা ব্রিটেনকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাহায্য করতে রাজি হয়েছিল। তৃতীয়, 1945 সালে ব্রিটেনের যে জেনারেল ইলেকশন হয়েছিল সেই জেনারেল ইলেকশনে তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পরাজিত হন এবং সেখানে সেই সময় ক্ষমতায় এলো হচ্ছে লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী কে হলেন ক্লিমেন্ট অ্যাটলি। এবং মনে করা হয় ক্লিমেন্ট অ্যাটলি এতটাও সাম্রাজ্যবাদী মানসিকতা সম্পন্ন ছিলেন না। তাছাড়া আরো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেই সময় চলছিল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল চলছিল এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়ালটা ভারতবাসীর মধ্যে একটা প্রচন্ড ভাবে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করেছিল। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলো, ক্রিপস মিশন চলে যাওয়া এবং 1946 সালে সেকেন্ড ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো, এর মাঝখানে আমরা এই সমস্ত ঘটনাগুলোকে উল্লেখ করতে পারি। 1946 সালে সেকেন্ড ক্যাবিনেট মিশন যখন ভারতবর্ষে এলো তখন জিন্নাকে কোনোভাবে রাজি করানো হলো এই গণপরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং গণপরিষদের নির্বাচনটা শুরু হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পরোক্ষ নির্বাচন। এবং ঠিক হয়েছিল যে প্রতি 10 লক্ষ ভারতবাসীর জন্য একটা করে সিট থাকবে, অর্থাৎ এবং এই নির্বাচনে তাহলে সিট হলো হচ্ছে 389টা সিট হলো, যার মধ্যে 296টা সিট ছিল হচ্ছে এই প্রভিন্সগুলোর জন্য এবং 93টা সিট হয়েছিল প্রিন্সলি স্টেটগুলোর জন্য। প্রিন্সলি স্টেটগুলো কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তারা বলেছিল আমরা মনোনয়নের মাধ্যমে আমাদের সদস্য পাঠাবো। এবং যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনের রেজাল্ট এলো তখন দেখা গেল 296টা সিটের মধ্যে 208টা সিট পেয়ে জাতীয় কংগ্রেস, 73টা সিট পেয়েছে মুসলিম লীগ এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো 15টা সিট পেয়েছে। 93টা সিট যেটা মনোনয়নের মাধ্যমে আসার কথা ছিল সেই সিটগুলো প্রায় ফাঁকাই থেকে গিয়েছিল। জিন্না কিন্তু এটাকে বয়কট করলেন, উনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করলেন না। এই নির্বাচন সম্পন্ন হওয়ার পর 9ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসলো এবং প্রথম অধিবেশনে গণপরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে ডক্টর সচ্চিদানন্দ সিংহকে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হলো। এরপরে 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হলো। এই যে গণপরিষদটা ছিল, এই গণপরিষদের 8টা মেজর কমিটি ছিল এবং 13টা মাইনর কমিটি ছিল। এই 8টা মেজর কমিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিটি ছিল খসড়া কমিটি। এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 13ই ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহেরু একটা রেজলিউশন মুভ করেন এই গণপরিষদে, যেটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশনে আমাদের এই গণপরিষদটার কি উদ্দেশ্য, কিভাবে কি কি পদক্ষেপে গণপরিষদ এগিয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষ কি রকম হবে সেই নিয়ে এই রেজলিউশনটা ছিল এবং এই রেজলিউশনটা অ্যাডপ্ট হলো হচ্ছে 22শে জানুয়ারি 1947 সালে। এরপর থেকে আমাদের গণপরিষদ কাজ করা শুরু করলো এবং সেই সময় থেকে শুরু করে 2 বছর 11 মাস 17 দিন পর একটা প্রিএম্বল সহ 395টা আর্টিকেল এবং 8টা শিডিউল নিয়ে 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধানকে অ্যাডপ্ট করা হলো। আমাদের সংবিধানটা অ্যাডপ্ট করা হলো 26শে নভেম্বর 1949 সালে এবং আমাদের সংবিধানটা কার্যকর করা হয়েছিল 26শে জানুয়ারি 1950। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কার্যকর করার জন্য এই 26শে জানুয়ারি দিনটাকেই বেছে নিয়েছিলাম কেন? 26শে জানুয়ারি দিনটা বেছে নিয়েছিলাম এই কারণে, 1929 সালে আমাদের যেটা লাহোর অধিবেশন হয়েছিল সেই লাহোর অধিবেশনে ঠিক হয়েছিল যে 1930 সালে 26শে
জানুয়ারির দিনটাকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হবে এবং সেই কারণে এই 26শে জানুয়ারি দিনটাকে আমাদের সংবিধানকে কার্যকর করার জন্য বেছে নেওয়া হলো। এই অবজেক্টিভ রেজলিউশনটারই রিভাইজড ফর্ম হচ্ছে আমাদের প্রিএম্বল। এখানে বলা হলো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, the 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. এই প্রিএম্বলকে আমরা আমাদের সমগ্র সংবিধানটার এসেন্স বা সারসংক্ষেপও বলতে পারি। আজকের ক্লাসে আমরা গণপরিষদের গঠনটা দেখে নিলাম। পরের ক্লাসে আমরা গণপরিষদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।